বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এতক্ষণে তোমরা খাতা কলম বই নিয়ে প্রস্তুত হয়ে আসো। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো, আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করব। সময় 20 মিনিট। তাহলে কিছু ছবি দিচ্ছি আমি, তোমরা এই ছবিগুলো একটু খেয়াল করো। এখানে দেখো মাঝখানে একটা কিছু আছে, এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে যুক্ত আছে। একটা মূল কম্পিউটার অন্যান্য কম্পিউটারের সাথে যুক্ত আছে এই একটা ডিভাইস দিয়ে। এই ডিভাইসের নাম কি বলতে পারবে? হাব অথবা সুইচ। তাহলে আরেকটা দেখো, আরেকটা ছবি। এখানে দেখো একটা লাইনের সাথে অনেকগুলো ডিভাইস যুক্ত আছে। তাহলে আরেকটা দেখো, এখানে এই কম্পিউটারের সাথে পৃথিবীর বিভিন্ন কম্পিউটারের সাথে বা বিভিন্ন ডিভাইসের সাথে যুক্ত আছে। এই আরও কিছু ছবি দেখো, এখানে অনেকগুলো কম্পিউটার বা ডিভাইসের সাথে যুক্ত। এখানে গেটের দ্বারা আমরা অনেক কিছু সাথে যুক্ত আছি, একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সাথে যুক্ত। এখানেও পুরা অনেকগুলো কম্পিউটার পৃথিবীর বিভিন্ন কানেকশন নিয়ে আছে। এখানেও অনেকগুলো কম্পিউটার একটা লাইনের সাথে যুক্ত আছে। তাহলে এই ছবিগুলো দেখে আমরা কি বুঝলাম? এগুলাই একটার সাথে আরেকটা কানেক্টেড থাকতে হলে নেটওয়ার্কিংয়ের দরকার হয়। এর ফাঁকে আমরা তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। আজকে আমাদের পাঠ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে শিক্ষণপালে দেখো, আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা কী কী শিখতে পারবে? কম্পিউটার নেটওয়ার্ক কী তা বলতে পারবে, তারপরে নেটওয়ার্কের উদ্দেশ্য কী তা বলতে পারবে, নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে, তারপরে দূরত্বের ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে, নিয়ন্ত্রণের ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে। তাহলে আমরা এই পাঠ শেষে যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কী তা বলতে পারবে, নেটওয়ার্কের উদ্দেশ্য কী তা বলতে পারবে, নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে, দূরত্বের ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে, নিয়ন্ত্রণের ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে। তাহলে প্রথমে দেখো কম্পিউটার নেটওয়ার্ক। এই যে কতগুলো কম্পিউটার, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কম্পিউটারগুলোর মধ্যে কোনো যোগাযোগ হচ্ছে? আছে? কোনো যোগাযোগ নাই। কোনো কম্পিউটারের সাথে একটা কম্পিউটারের কোনো কম্পিউটারের সাথে কোনো কম্পিউটারের কোনো যোগাযোগ নেই। তাহলে দেখো এখানে কতগুলো কম্পিউটারের সাথে এই যে বৃত্তাকার কতগুলো কম্পিউটারের সাথে একটার সাথে আরেকটার যোগাযোগ হচ্ছে। এই যে ডাটা ট্রান্সমিট হচ্ছে, দেখো এই যে এটা এই। তাহলে এবার কম্পিউটারগুলোর মধ্যে কোনো যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, কম্পিউটারের সাথে যোগাযোগকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে। তাহলে কম্পিউটারের সাথে কম্পিউটারের যোগাযোগকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে। আবার বলি, একটা কম্পিউটারের সাথে বা একাধিক কম্পিউটারের সাথে যোগাযোগ সৃষ্টি হয় সেটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ দেখো, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হলো মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হলো পাবলিক নেটওয়ার্ক। তাহলে দেখো, মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হলো পাবলিক নেটওয়ার্ক। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা যায়। একটা আগেরটা ছিল মালিকানা অনুসারে, আর একটা হলো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে সংক্ষেপে আমরা ফ্যান বলি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ফ্যান। এরপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে ল্যান, LAN, ল্যান সংক্ষেপে বলি।
আরেকটা হলো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা বিশ্বব্যাপী যেটা হয় সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক 1, তার মানে ফ্যান, ল্যান, ম্যান 1। তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কের 3 প্রকার। পিয়ার টু পিয়ার, দেখো আমরা প্রথমে মালিকানা অনুসারে 2 প্রকার ছিল, একটা হইল প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হইল পাবলিক নেটওয়ার্ক। আরেকটা হইল ভৌগোলিক বিস্তৃতি অনুসারে 4 প্রকার ছিল, ফ্যান, ল্যান, ম্যান 1। এখন হইল সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো, যে সেবা প্রধান এবং নিয়ন্ত্রণ কন্ট্রোল কাঠামোর উপর নির্ভর করে পিটা নেটওয়ার্ককে আবার 3 ভাগে ভাগ করা আছে। একটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আরেকটা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক, এরপরে হাইব্রিড নেটওয়ার্ক। এই 3 প্রকার সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর অনুসারে নেটওয়ার্কের 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক, হাইব্রিড নেটওয়ার্ক। তোমরা চিত্র তো দেখতে পারবে ছবিতে। প্রথমে আমরা যে মালিকানা অনুসারে 2 ভাগে ভাগ করছিলাম, একটা হলো প্রাইভেট আর একটা হলো পাবলিক নেটওয়ার্ক। প্রথমে আমরা প্রাইভেট নেটওয়ার্ক সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকে। প্রাইভেটটা একদম ব্যক্তিগত নেটওয়ার্ক, সেটা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার ব্যক্তিগত নেটওয়ার্ক থাকে সেটা। এই যে দেখো, রিজনাল অফিস তাদের হেড অফিস থেকে রিজনাল অফিসগুলোর সাথে, শাখা অফিসগুলোর সাথে, ব্রাঞ্চ অফিসগুলোর সাথে যোগাযোগ করে মালিকানা, এই যে ইন্টারনেট। তাহলে এটিতে কেউ ইচ্ছা করলে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না, যে কেউ এই নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগ নেই। এই নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত এবং ট্রাফিক নেই বললেই চলে, অর্থাৎ এটা নিরাপত্তা, সিকিউরিটি খুবই মজবুত। একজনের ডেটা আরেকজনের দেখতে পারবে না কখনো, এবং কোনো জ্যাম নেই, সরাসরি আমরা যোগাযোগ করতে পারি, কোনো ডিলে হবে না। এরপরে যেমন দ্বারা উদাহরণস্বরূপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার নিজস্ব নেটওয়ার্ক, অর্থাৎ কুমিল্লা বোর্ডের একটা নেটওয়ার্ক আছে, এটা তাদের একদম নিজস্ব বোর্ডের নেটওয়ার্ক। আরেকটা হলো পাবলিক নেটওয়ার্ক, মালিকানা অনুসারে 2 প্রকার, একটা হলো প্রাইভেট আর একটা হলো পাবলিক। পাবলিক নেটওয়ার্ক সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মালিকানাধীন থাকে না, কোনো ব্যক্তির এবং প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না। এই পাবলিক নেটওয়ার্কটা পাবলিকের জন্য, অর্থাৎ জনগণের জন্য, সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই এটাকে ব্যবহার করতে পারে। এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়, যে কেউ চাইলে এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, তবে এর বিনিময়ে মূল্য পরিশোধ করতে হয়। আমরা যে নেট ব্যবহার করি অবশ্যই এটা জিবি কিনতে হয়, জিবি কিনে আমাদেরকে নেটওয়ার্ক ব্যবহার করতে হয়। এখানে পাবলিক নেটওয়ার্ক উদাহরণস্বরূপ বিভিন্ন মোবাইল ফোন কিংবা টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম। এরপরে আসো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এটা কন্ট্রোলের উপর ভিত্তি করে যে প্রকারভেদ ছিল, সেটা হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে, অর্থাৎ আমার একটা প্রিন্টার আছে, এটা ইচ্ছে করলে অন্য কেউ আমার সাথে যারা নেটওয়ার্কভুক্ত তারা ব্যবহার করতে পারবে, বা অন্যদেরও আমি কোনো কিছু ব্যবহার করতে পারবো। এক প্রকার নেটওয়ার্ক, এই প্রকার নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার ও ওয়ার্ক স্টেশন, অর্থাৎ এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা প্রতিটি কম্পিউটারের সাথে সার্ভার এবং ওয়ার্ক স্টেশন, অর্থাৎ প্রতিটা কম্পিউটার সার্ভারও হতে পারে, আবার তোমার ওয়ার্ক স্টেশন হতে পারে, অর্থাৎ ওয়ার্ক স্টেশন হিসেবেও কাজ করা যায়, সার্ভার হিসেবেও কাজ করা যায়। এখানে প্রতিটি মেশিন ডিসেন্ট্রালাইজ বা ছড়ানো ছিটানো থাকে। রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন, প্রত্যেকটা কম্পিউটার রিসোর্স শেয়ারিংয়ের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে। এখানে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, আলাদা কোনো সার্ভার থাকে না, ফলে এখানে কম্পিউটারগুলোর মধ্যে গুরুত্বের দিক দিয়ে কোনো শ্রেণীবিন্যাসও নেই। অর্থাৎ পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার ডেটার নিরাপত্তা বিধান নিজেও দায়ী থাকে। এরপরে আসো কন্ট্রোলের উপর ভিত্তি করে যে আমরা, বা সেবার উপর ভিত্তি করে যে 3 প্রকার শিখেছিলাম, একটা হলো পিয়ার টু পিয়ার, এখন হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। কেন্দ্রীয়ভাবে ডেটার স্টোর,
নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো এবং নেটওয়ার্ক চালানো। একটি উপযুক্ত নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে একটি কম্পিউটার রিসোর্স থাকে, একটি কম্পিউটারে রিসোর্স থাকে, আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার সেসব রিসোর্স ব্যবহার করে। তাহলে এই নেটওয়ার্কে একটি কম্পিউটারের রিসোর্স থাকে, আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার, নেটওয়ার্কের সাথে যেসব কম্পিউটার আছে এই কম্পিউটারগুলো সেসব রিসোর্সগুলো ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে। যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার, আর যেসব কম্পিউটার সেই রিসোর্স ব্যবহার করে তারা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার, আবার যেসব কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তা হচ্ছে ক্লায়েন্ট। নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় কেন্দ্র থেকে রিসোর্স ম্যানেজ করা যায়। তাহলে নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় কেন্দ্র থেকে সকল রিসোর্স ব্যবহার করা যায়, ম্যানেজ করা যায়। সব ইউজার একই সার্ভারে লগ ইন করে এবং সার্ভারের সিকিউরিটি পলিসি মেনে চলে বলে নিরাপত্তা নিশ্চিত হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে সার্ভার বেসড নেটওয়ার্কও বলা হয়। সার্ভারের সংখ্যা ও স্টোরেজ মিডিয়ার উপর নির্ভর করে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর একটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। দুই রকম, একটা হলো সেন্ট্রালাইজড নেটওয়ার্ক আর একটা হলো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, সার্ভার সংখ্যা ও স্টোরেজের উপর ভিত্তি করে। কেমন? সেন্ট্রালাইজড নেটওয়ার্ক টার্মিনাল দুই ধরনের হয়, যথা একটা হলো ডাম্প টার্মিনাল। ডাম্প টার্মিনাল হলো এক ধরনের হার্ডওয়্যার যা কিবোর্ড ও মনিটর নিয়ে গঠিত, যার কোনো মেমোরি বা স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা নেই। এটা হলো ডাম্প টার্মিনাল, অর্থাৎ এটার কোনো সিপিইউ থাকবে না, মেমোরি থাকবে না, শুধু কিবোর্ড এবং মনিটর দিয়ে কাজ করতে পারবে। আরেকটা হলো ইন্টেলিজেন্ট টার্মিনাল। ইন্টেলিজেন্ট টার্মিনাল সীমিত মেমোরি ও স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা থাকে, সীমিতভাবে স্টোরেজ, মেমোরি এবং প্রসেসিং প্রক্রিয়াকরণের কিছু ক্ষমতা থাকে। তাইলে টার্মিনাল দুই ধরনের, একটা হলো ডাম্প টার্মিনাল যেটার কিবোর্ড এবং মনিটর ছাড়া অন্য কোনো কিছু থাকে না, আরেকটা হলো ইন্টেলিজেন্ট টার্মিনাল, সেটা সীমিত আকারে মেমোরি এবং স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা থাকে। এরপরে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক দেখো। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার, যাকে আমরা সার্ভার বলি। একটা হোস্ট কম্পিউটার যাকে আমরা সার্ভার বলি এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত হয়। প্রধান কম্পিউটার বা সার্ভার সকল প্রসেসিং এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে, আর টার্মিনালের মাধ্যমে ব্যবহারকারী সার্ভারে যুক্ত হয়ে সার্ভিস গ্রহণ করে। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্কস্টেশন, বিভিন্ন শেয়ার স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। ওয়ার্কস্টেশনগুলোর নিজস্ব মেমোরি, স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকায় এগুলো লোকাল কাজ করতে পারে। লোকাল কাজ বলতে ওই ওয়ার্কস্টেশনের নিজস্ব সফটওয়্যার, ডেটা ও প্রসেসিং ক্ষমতা ব্যবহার করে কোনো কাজ করা বোঝায় যে ওয়ার্কস্টেশনগুলোর মধ্যে এগুলো অবস্থান করে। তাছাড়া এই ওয়ার্কস্টেশনের সাহায্যে সাথে সংযুক্ত সার্ভার কম্পিউটারের সার্ভিসে গ্রহণ করতে পারে। কিছু কিছু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক গ্লোবাল স্টোরেজ মিডিয়া থাকে, যার মধ্যে গ্লোবাল ইনফরমেশন ও সফটওয়্যার সংরক্ষিত থাকে। এগুলো প্রয়োজনে ওয়ার্কস্টেশন ব্যবহার করতে পারে। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ দেখো। এই যে নেটওয়ার্কের প্রকারভেদ আমরা বলছিলাম যে ওয়ান ম্যান ল্যান ফ্যান, অর্থাৎ ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে আমরা এই কম্পিউটার নেটওয়ার্ককে চার ভাগে ভাগ করতে পারি। একটা হইল ফ্যান, ল্যান, ম্যান, ওয়ান। তাহলে দেখো ফ্যান সাধারণত এটা 10 মিটারের মধ্যে কাজ করে থাকে। আবার ল্যান 100 মিটার, এই যে ল্যান 100 মিটারের মধ্যে কাজ করে থাকে। তারপরে ম্যান হচ্ছে 10 কিলোমিটারের মধ্যে কাজ করে থাকে, 10 কিলোমিটার।
তারপরে 1000 কিলোমিটার, অর্থাৎ এটা হলো 1। এই তাহলে এই ল্যান ফ্যান ম্যান 1। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দেখো, ল্যাপটপ, পিডিএ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ইত্যাদি ফ্যান এ ব্যবহৃত ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের উদাহরণ। এটা হচ্ছে ফ্যান। আর একটা হচ্ছে দেখো, বাড়ি, অফিস, গাড়ি কিংবা জনগণের জন্য উন্মুক্ত যে কোনো জায়গায় ফ্যান তৈরি করা যেতে পারে। যে কোনো জায়গায় আমরা যে মোবাইল ব্লুটুথে ব্যবহার করি, এটাও ফ্যান। তাহলে দেখো, যে কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে ফ্যান বলে। ফ্যানের ব্যাপ্তি বা পরিসীমা সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। 10 মিটারের মধ্যে, এর বেশি না। লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখো, এরপরে ল্যান, একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতিবৃদ্ধির জন্য একই ভবনে, পাশাপাশি ভবনে কিংবা একই ক্যাম্পাসে কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করাকে বলা হয় স্থানিক নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে ডিভাইসগুলোর মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। তাহলে পাশাপাশি ভবন, একই ক্যাম্পাসের বিভিন্ন তোমার রুমের ভিতরে আমরা স্থানিক নেটওয়ার্ক বা ল্যান স্থাপন করতে পারি। এর মূল উদ্দেশ্য ডিভাইসগুলোর মধ্যে তথ্য বা রিসোর্স শেয়ার করা। ছোট বাজারি অফিসে ল্যান তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের মধ্যে সাশ্রয় করা যেতে পারে। এরপরে আসো ম্যান সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বেশ উচ্চ গতি পেতে পারি আমরা। এটি 50 থেকে 70 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস সরাসরি নেটওয়ার্কে সংযুক্ত থাকে। এটা 50 থেকে 70 মাইল পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। কিন্তু মেট্রোপলিটন এরিয়া প্রতিটি সাইট যুক্ত থাকে নেটওয়ার্কে। এরপর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যানের একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কতগুলো ল্যান নিয়ে একটা ম্যান তৈরি করা হয়। এক্ষেত্রে ল্যানসমূহ থাকে একই শহরে। এই ধরনের নেটওয়ার্কের মধ্যে বেশ উচ্চ গতির বিভিন্ন নেটওয়ার্ক তাদের তথ্য শেয়ার করতে পারে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে এর পার্থক্য হচ্ছে এই যে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের গতি কম। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দেখো, বিস্তৃত ভৌগোলিক এলাকা অবস্থিত একাধিক ল্যান বা ম্যানকে নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অনেকগুলা ল্যান এবং ম্যানকে নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে টেলিফোন কোম্পানির কেবল ব্যবহার করে। সে কারণে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের ধীর গতি হয়ে থাকে, কিছুটা স্লো। বিস্তৃত এলাকা দিয়ে গড়ে ওঠে বলে বিভিন্ন ল্যান ও ম্যানকে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। ল্যানের চেয়ে ওয়ান গঠনের পরিকল্পনা সত্যি বেশ কঠিন। এটি ম্যানেজ করা কঠিন। যদি গোটা বিশ্ব জুড়ে কোনো ল্যান গড়ার দরকার পড়ে তাহলে অনেক ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা হয়। তাইলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।